নাম না করেই টিএমসি সুপ্রিমো মমতা ব্যানার্জিকে ডাইনি বলে কটূক্তি করে দেওয়াল লিখন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বহু দেরিতে 8 দফায় বিজেপি প্রার্থী ঘোষণা করে। বীরভূমের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ঘোষণা করতেই দেওয়াল লিখনে একেবারেই নাম না করেই তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করে দেওয়াল লিখন। এই নিয়ে শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে ওরা সবাই বাইরে থেকে এসেছে, ওদের প্রধানমন্ত্রী একবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিল, জনতা জবাব দিয়েছিল, আবারও তার সঠিক উত্তর পাবে 24-এর লোকসভায়। এই নির্বাচনে কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকল্প কেউ নেই। সেই নির্বাচনে সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোকসভায় এলাকার নাগরিকরা ভারতীয় জনতা প্রার্থীদের যিনি হবেন তাকে সমর্থন করবেন। আর তারপরে প্রত্যেকবার বড় বড় শিল্প সামিট করেছে, নাচা হয়েছে, গানা হয়েছে, খানাপিনা হয়েছে, কিন্তু কোনো শিল্প হয়নি। আমরা জনতার দরবারে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ দেওয়া এটা পেশ করব, দুবরাজপুর টিএমসি নেতৃত্ব তাই বলছেন। তবে বীরভূমের মানুষ, সাধারণ মানুষ এটা লিখবে, এটাই তো স্বাভাবিক, এমনটাই জানাচ্ছেন বিজেপির লোকজন। দেখুন, নির্বাচন হয়, প্রার্থী যেদিনই ঘোষণা হোক না কেন, ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই আমরা ময়দানে আছি এবং মানুষের সাথে আমরা প্রতি মুহূর্তে জনসম্পর্কে থাকি। আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে বীরভূম লোকসভার, আমরা সবাই খুশি এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা থেকে শুরু করে সমর্থকরা আমাদের প্রচারে আমরা নেমে পড়েছি এবং আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বীরভূম লোকসভার প্রার্থী আমাদের প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মহাশয় জিতবে এবং এখানে বীরভূমের মানুষ তৃণমূলকে উৎখাত করতে ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের আস্থা আছে। আর বিভিন্ন জায়গায় যে প্রার্থী ঘোষণা হওয়ার যে আজকে বিলম্ব হচ্ছে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে, আর সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এই কারণেই, কারণ এই নির্বাচন কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকল্প কেউ নেই। সেই নির্বাচনে সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোকসভায় এখানকার নাগরিকরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি হবেন তাকেই সমর্থন করবেন এবং এখানে প্রায় 35টি আসনের টার্গেট আমাদের আছে এবং আমরা আশা করব বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকেই জয়ী করে পাঠাবে। এক্স-আইপিএস দেবাশিস ধর উনি তো বীরভূমের ভূমিপুত্র না, বহিরাগত, তাহলে ওনাকে বীরভূমের প্রার্থী বললেন, কতটা আশাবাদী যে উনি জিতবেন বা কি ধরনের কাজ উনি আগামী দিনে উন্নয়ন করবেন যাতে মানুষ ওনাকে জেতাবে? দেখুন, প্রাক্তন আইপিএস প্রশাসনিক ব্যক্তি এবং বীরভূমেও একসময় তিনি দায়িত্বে ছিলেন, প্রশাসনিক হিসাবে দায়িত্ব সামলেছেন। বীরভূম তার চেনা মাটি এবং আমরা বিশ্বাস করি প্রশাসনিক কাজে ওনার মতন একজন যোগ্য ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছেন। এখানকার মানুষ আশীর্বাদ করবেন, কারণ এলাকার উন্নয়ন, সাংসদ এলাকার উন্নয়ন প্রশাসনিক ব্যক্তিরাই করতে পারে। বিগত 3 বারে সাংসদকে জেতানোর পরে বীরভূম মানুষ যে ভুল করেছে এবারে সেই ভুল আর করবে না, তৃণমূলের ফুল আর ফুটবে না। ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জিতিয়ে এখান থেকে পদ্ম ফুল ফুটিয়ে 400 পার যে আজকে মোদীজি আমাদের টার্গেট দিয়েছেন সারা ভারতবর্ষের মানুষকে, সেই 400-র মধ্যে বীরভূম লোকসভাও থাকবে। শীতলকুচি ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল দেবাশিস ধরের 2021-এর নির্বাচনী ভূমিকা নিয়ে, তাকে আপনারা বিজেপি প্রার্থী করছেন, কিভাবে দেখছেন? দেখুন, ইনি এমন একজন আইপিএস অফিসার ছিলেন যিনি শীতলকুচিতে নিজের নিরপেক্ষতা বজায় রেখে তার নিজের দায়িত্ব পালন করেছিলেন, যে কারণে আজকে মুখ্যমন্ত্রীর কাছেও আজকে তাকে প্রশ্নচিহ্নের মধ্যে পড়তে হয়। আজকে তাকে আমরা স্যালুট জানাই এবং তাকে আজকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে। এটা বাংলার মানুষের কাছে একটা নজির সৃষ্টি করেছে এবং বীরভূমে প্রশাসনিকভাবে আমরা মনে করি আগামী দিনে পরিবর্তন হবে এবং পরিবর্তনটা আমাদের দেবাশিস ধর মহাশয়ের হাত ধরেই হবে। শতাব্দী রায় বললেন একা খেলতে নাকি ভালো লাগছে না, সেই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, খেলা হবে এই কথা বলে তারা মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা করেছে, আর তাতে আমাদের সাংসদ দেখেছি বাংলার মানুষ, বীরভূমের মানুষের কথা তিনি তুলে ধরেননি। সাংসদ হয়ে 3 বার আজকে সাংসদ হয়েছেন, লোকসভাতে তিনি কত কথা বলেছেন এই বীরভূম লোকসভা নিয়ে, কি কাজ করেছেন বীরভূমের মানুষ জানতে চাইছে, তার উত্তর নেই। তাই খেলা হবে বলে মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই। খেলা করবে এবারের বীরভূমের মানুষ শতাব্দী রায়ের বিরুদ্ধে। দুবরাজপুরে সাধারণ মানুষ দেওয়াল লিখছে বিজেপির সমর্থন, আর দেওয়ালে লেখা থাকছে যখন কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, কিন্তু সত্যই শিল্প হতে দেয়নি মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দল। ওরা জন্মটাই হয়েছিল পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় এসেছিল শিল্পকে তাড়িয়ে, আর তারপরে প্রত্যেকবারে বড় বড় করে শিল্প সাবমিট করেছে, নাচা হয়েছে, গানা হয়েছে, খানা হয়েছে, পিনা হয়েছে, কিন্তু কোনো শিল্প হয়নি।
পশ্চিমবাংলার বেকার যুবকের স্বপ্নই থেকেছে বিগত 12 বছরের বাংলা সরকারে। আর এখানে যারা লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে তারা শিল্প আনার জন্য দিল্লিতে কোনোদিন দরবার করেনি, কোনো জায়গায় কোনোভাবে অ্যাজিটেশন ডেপুটেশন কোনো কিছু করেনি। কালীঘাটের ডাইনির আন্ডারে এরা চুপচাপ থেকেছে। সুতরাং বীরভূমের মানুষ এই কথা দেওয়ালে লিখবে, এটাই স্বাভাবিক। আমাদের দেখার কিছু নেই, বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, যার জন্য দিতে পারছে না, প্রার্থী হতে চাইছে না কেউ, হয়তো যার জন্য ওনারা প্রার্থী দিতে পারছেন না, দেরি হচ্ছে। এছাড়া অন্য কোনো কারণ হতে পারে তো বলে মনে হয় না। গতকাল প্রার্থী ঘোষণা হওয়ার পর বীরভূমে আজকে দেখা গেল দুবরাজপুরের 13 নম্বর ওয়ার্ডে বিজেপি দেওয়াল লিখন করছে। সেই দেওয়াল লিখনের রেখা রয়েছে কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, বাংলায় শিল্প হতে দেয়নি। এটা কোন চোখে দেখছেন? মানে এর কারণে কি আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবার কথা, বা মুখ্যমন্ত্রীকে নাম না করে যে নিশানা করে আক্রমণ করা হচ্ছে, কি বলবেন? প্রথমত আমি একটা তথ্য দিই আপনাদেরকে। ভারতবর্ষের 28টি অঙ্গরাজ্য আছে, তার মধ্যে 12টি অঙ্গরাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আছে, আরো কিছু রাজ্যে ওরা জোট সরকারে আছে। এরপরেও কিন্তু আপনাদের মনে থাকবে 2 মাস আগে সরকারি পরিসংখ্যান বলছে আমরা 45 বছরের সর্বোচ্চ বেকারত্ব সীমাতে এসেছি, যেটা সারা ভারতবর্ষে 45 বছরে এই প্রথম আমরা সর্বোচ্চ শিখরে পৌঁছেছি। তাহলে যেখানে যেখানে ওনাদের ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে শিল্পটা কোথায়, সেখানে কলকারখানা কোথায়? তাহলে এর দায়িত্ব কি বর্তমান বিজেপি সরকার নেবে? ভারতবর্ষের কোনো জায়গাতে তো হয়নি শিল্প, যেখানে যেখানে ওনারা রাজত্ব করছেন। তাহলে আজকে পশ্চিমবঙ্গ নিয়ে ওনাদের এত মাথা ব্যথা হয়ে গেল, ভারতবর্ষ নিয়ে ওনাদের মাথা ব্যথার দরকার নেই। ভারতবর্ষ যেমন চলছে চলুক, বেকারত্বের শীর্ষে এখন ভারতবর্ষ 45 বছরে, সেই জায়গায় উনি আজকে পশ্চিমবঙ্গে ওনারা এসে বলছেন যে কলকারখানা হয়নি, আমার মুখ্যমন্ত্রীকে গালাজ দিচ্ছেন। এবং গালাজের পরিপ্রেক্ষিতে বলবো, আমরা নির্বাচন কমিশন নয়, আমরা জনতার দরবারে যাব। আমরা জনতাকে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে কটূক্তি করছেন, এর আগে আপনারা দেখেছেন, এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন, যার ফলাফল, যার রেজাল্ট কিন্তু মানুষ দিয়ে দিয়েছে বিধানসভায়। আমরা আশা করি আমরা আবার জনতার দরবারে যাব, এর রেজাল্টও ওনারা পাবেন। কারণ এই কালচারটা বাঙালিদের নয়, বাংলার নয়, এটা কিন্তু বাইরে থেকে এই কালচারটা ওনারা নিয়ে আসছেন। বিজেপি বলছে যে সাংসদ 3বারের সাংসদ বীরভূমের প্রার্থী শতাব্দী রায়, তিনি নাকি কোনো উন্নয়ন করেনি, তাকে নাকি দেখাই যাচ্ছে না। এটা তো মানুষের কাছে গেলে বোঝা যাবে। আমরা এই কেন্দ্রের থাকি, আমরা এখানে বসবাস করি, আমরা জানি উনি একজন তারকা প্রার্থী সত্ত্বেও সবসময় অ্যাভেলেবেল, সমস্ত কাজে থাকেন, মানুষের পাশে থাকেন। এত উন্নয়ন করেছেন উনি এই 3টে টার্মে, সেটা মানুষ পরিষ্কার চোখে দেখতে পায়, চোখে দেখছে, এবং যার জন্য বারবার ওনাকে নির্বাচিত করছেন। সামনে লোকসভা ভোটে কতটা আশাবাদী যে তৃণমূলই জয়লাভ করবে? কারণ আপনার গড় দুবরাজপুর, সেখানে কিন্তু বিজেপির এখন জিতে রয়েছে। না, দুবরাজপুর জিতে রয়েছে, বিধানসভায় জিতেছে, কিন্তু দুবরাজপুর শহরে যদি বলেন, দুবরাজপুর শহরে বিজেপি পিছিয়ে আছে। দুবরাজপুরে বিজেপির লিড ছিল না। এবং আমরা আশা করছি যে বর্তমানে যে লোকসভা, যে আগের লোকসভায় যেভাবে জিতেছিলেন আমাদের মাননীয় সাংসদ, এবছরের মার্জিন আরো বাড়বে, এবং দুবরাজপুর বিধানসভা থেকে এবারে মাননীয় সাংসদ আছেন, উনি লিড পাবেন। আপনার নাম? আমি স্বরূপ আচার্য, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি।